প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা বের হয়ে আসলো, দেখুন এরা কিন্তু খুব বেশি বিসিএস চেস করবে এরকম স্টুডেন্ট না। এরা শুধু তাদের ভাইয়ের রক্ত, তাদের বোনের কান্না, তাদের মায়ের কান্না তারা সহ্য করতে পারে নাই। তারা হয়তো কোনো দল করে না, তারা কোনো দল করে না, তারা যেটা করে তারা হচ্ছে বাংলাদেশ করে। এটা আমি বলি হচ্ছে টেক্সট প্রশ্নপত্রে এটা ছিল না ফ্যাসিস্টের। হ্যাঁ, এটা একটা প্রশ্নপত্রের বাইরে আউট একটা কোশ্চেন আসছে, সেটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি, এবং সেই আউট কোশ্চেনেই তারা ধরা গেছে। এই বিষয়ে আপনার বক্তব্য কি, যে এই যে জুলাই আন্দোলনে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর যে ভূমিকা, এই বিষয়ে আপনি কি বলবেন? অপরিসীম। আমি মনে করি যে আপনার মনে আছে কিনা যে 18 তারিখে, আমি যদি ভুল ডেট না বলে থাকি, সরি, এটা এক্স্যাক্টলি 18 তারিখে যে রিভোল্টটা করলো আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা বের হয়ে আসলো, দেখুন এরা কিন্তু খুব বেশি বিসিএস চেস করবে এরকম স্টুডেন্ট না। এরা শুধু তাদের ভাইয়ের রক্ত, তাদের বোনের কান্না, তাদের মায়ের কান্না তারা সহ্য করতে পারে নাই। তারা হয়তো কোনো দল করে না, তারা কোনো দল করে না, তারা যেটা করে তারা হচ্ছে বাংলাদেশ করে। রাইট। হ্যাঁ, সো এই ভালোবাসা থেকেই এই প্রাইভেট ইউনিভার্সিটির ভাইয়েরা বোনেরা রাস্তায় নেমে আসছে, এবং ওই দিন থেকেই কিন্তু আন্দোলন অন্য পান্ত্রা পায়। কারণ এটা আমি বলি হচ্ছে টেক্সট প্রশ্নপত্রে এটা ছিল না ফ্যাসিস্টের। হ্যাঁ, এটা একটা প্রশ্নপত্রের বাইরে আউট একটা কোশ্চেন আসছে, সেটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি, এবং সেই আউট কোশ্চেনেই তারা ধরা গেছে। কারণ তারা সারা জীবনে নকল করে বিভিন্ন নির্বাচনে তারা পাস করে আসছে, এবং নকলবাজটা দিন শেষে জায়গা মতো ধরা খায়। আমি যদি মেটাফোর দিলাম, যারা বোঝা তারা বুঝতে পারতেছে না, এবং আমি স্পষ্ট বলতে পারি যতগুলো শ্যাম নির্বাচন বা অবৈধ নির্বাচন হয়েছে সেটার মাধ্যমে তো তারা টিকে ছিল, এবং তারাই তো এভাবেই তো তারা অগণতান্ত্রিক এবং ফ্যাসিস্ট হয়ে উঠেছে। তো সেটার বিরুদ্ধে এই যে স্টুডেন্টরা, এই যে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা, তারা মোটামুটিভাবে ধরে নেওয়া হয় যে বেশিরভাগ ক্ষেত্রেই তারা মোটামুটি একটু অসচ্ছল পরিবার থেকেই তারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে যান। তাদের আসলে কি দায় ছিল? দায়টা আসলে ভালোবাসা দেশের প্রতি, দেশের মানুষের প্রতি, তাদের ভাইদের প্রতি, তাদের বোনদের প্রতি। এই যে অন্যায়ের বিরুদ্ধে তারা নেমে গেছে, এটা অ্যামেজিং। এটা তো কেউ কল্পনাই হয়তো করে নাই যে এরকম ঘটনা ঘটবে, এবং সেই কল্পনা করে নাই বলেই আজকে এই রেজাল্টটা আসছে আমি মনে করি। এবং প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট, আপনি যদি টোটাল শহীদের সংখ্যা দেখেন, সবচেয়ে বেশি শহীদ হয়েছে কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদের থেকে। আপনি দেখেন, এটা কিন্তু পরিসংখ্যান তাই বলে। তো প্রাইভেট ইউনিভার্সিটির আসলে ভূমিকা অপরিসীম। এবং যারা মেয়ে বা নারী, তাদের কথাগুলো কিন্তু সেভাবে আসে না। সেখানে কিন্তু নারী শহীদ হয়েছে, আমি দেখেছি প্রায় 10, 11 বা 12 জনের মতো। আমি যতদূর, জুলাই ম্যাসাকার আর্কাইভ নামে একটা পেজ আছে, যেটা ওখানে আপনার রিসেন্টলি নারী শহীদদের একটা লিস্ট দেওয়া হয়েছে, অনেকগুলো সংখ্যা কিন্তু। এবং এই যে আমাদের বোনেরা, আপনি মনে করে দেখেন ঢাকা ইউনিভার্সিটির ওই সময় ঘটনাগুলো একটু রিক্যাপ করলে, যে আপনার একটু রিকল করলে কিন্তু আপনারা মনে করতে পারবেন যে কিভাবে পুলিশের সামনে দাঁড়ায় আমাদের বোনেরা এক একজন বাঘিনী হয়ে উঠছিল। আপনি দেখেন, একটা মেয়ে বলতেছিল, একটা বোন বলতেছিল যে আমার বাবাকে বলে এসছি, আমি যদি মরে যাই আমার লাশটাকে নিয়ে যাবো না দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত। এই যে স্পিরিট, এটাই আমাদের বাংলাদেশের মারা, এটাই আসলে আমাদের বাংলাদেশের বোনেরা, এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের মাদের এবং বোনেদের স্পিরিট, ট্রু স্পিরিট। একদমই তাই। ওই সময়টা আপনি কোথায় ছিলেন, মানে যখন 18 তারিখের কথা বলছিলেন? আমি বাসাতে ছিলাম। বাসাতে ছিলাম, এবং 10 তারিখে আমার 10 নম্বরে, মিরপুর 10 নম্বরে যাওয়ার আমার এক্সপিরিয়েন্স হয়েছিল। ওইটা একটা কি বলবো, খুবই হরর টাইম আসলে, হরেবল। আমি জানি না, আমি আসলে ওই সময়টা দম বন্ধ হয়ে আসতেছিল আসলে সবকিছু সিচুয়েশন। আপনার মনে আছে কিনা, ইন্টারনেট স্লো ডাউন করে দেওয়া হলো, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো অনেকদিন। এরকম দম বন্ধ করার সিচুয়েশনের জীবনে পড়ি নাই আসলে। 2018 সালের নিরাপদ শহরচারী আন্দোলন তো আসলে দেখেছি, বাচ্চাদের উপরে কিভাবে নির্মমভাবে আক্রমণ করা হয়েছে, স্কুলের বাচ্চাদের উপরে। কিন্তু এইবার যেটা হয়েছে, এটা আসলে দম বন্ধ হয়ে যাচ্ছিল। মনে হয় আসলে বাংলাদেশের যারা স্বাধীনতাকামী মানুষজন, তারা আসলে মনে হয় কেউই বাঁচবে না, এরকম একটা ফিলিং কাজ করতেছিল। তবে সবশেষেও একটা কথা, আমি সবসময় বিশ্বাস করতাম যে আমার একটা বিশ্বাস ছিল, প্রবল বিশ্বাস সৃষ্টিকর্তার উপরে, আল্লাহর উপরে, যে উনি ইনসাফটা পাবো আমরা, এবং আলটিমেটলি সেটাই হয়েছে। তবে একটা খুবই বলবো বিভীষিকাময় একটা সময় আসলে কাটিয়েছি, খুবই খারাপ সময়, কষ্টের সময়। আপনার একটা নিজস্ব কমিউনিটি আছে, তাদের মধ্যে আপনাদের সময় আলোচনা হতো, বা মানুষের সময় অনেকে আমরা লাইক ভিপিএন ব্যবহার করতাম। আপনার কমিউনিটির মানুষদের অবস্থা কেমন ছিল, বা তাদের ভাবনা কেমন ছিল? আপনারা কখন মনে করলেন যে আসলে এই আন্দোলনের বিরুদ্ধে দাঁড়ানো দরকার, বা এই যে আমাদের কি বলবো, যে স্বৈরাচারী আচরণ যদি বলি, বা ফ্যাসিস্টদের যেই অত্যাচার,
মানে কখন মনে হলো যে মানে এর বিরুদ্ধে দাঁড়ানো দরকার? দেখুন, এই আন্দোলনে যদি আমি কোনো স্পেশাল মানে একটা ডেট বলি, তাহলে ডেট যদি বলতে পারি, আমি প্রথম পোস্টটা যদি করেছিলাম আমার মনে আছে ফেসবুকে 11ই জুলাই। তারপরে সবচেয়ে বেশি অ্যাক্টিভ হয়ে গেলাম 16ই জুলাই থেকে, এবং র্যাব আমি পুরো ঘন্টায় মনে হয় 5টা 6টা 7টা করে পোস্ট করতেছিলাম, এরকম মানে মনে হচ্ছিল উই হ্যাভ টু ডু সামথিং, মানে অ্যাটলিস্ট অনলাইনে যারা এটার সাথে ইনভলভ অনেক বেশি, তারা যেন অনেক বেশি এটার সাথে সম্পৃক্ত থাকে, এবং খুব ফাস্ট করছিলাম মানে যখনই, এবং রিচটাও খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার ছিল, কেননা আপনি জানেন যে তারা কিভাবে কন্ট্রোল করতো, রিচ ডাউন করার জন্য স্প্যামিং হয়েছে, বিভিন্ন রকম ঘটনা কিন্তু তারা ঘটাইছে, ইন্টারনেট স্লো ডাউন করে দেওয়া, এটার মধ্যে ফাইট করে যাওয়াটা আসলে অনেক কঠিন ছিল। আর থ্রেট তো আসতেছিলই, ইনবক্সে, ফেসবুকে, থ্রেটের সংখ্যা যদি গুনতে চাই সেটা অগণিত হবে, এবং যে কোনো নর্মাল মানুষ আমার মনে হয় বা সাধারণ মানুষের আসলে ভয় পেয়ে যাওয়ার কথা, যে ধরনের মৃত্যু হুমকি থেকে শুরু করে এমন কোনো হুমকি নাই যেটা দেওয়া হয় নাই। তো তারপরেও দেখেন ওই সময়টা যে কয়জন মানুষের সাথে, আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের কমিউনিটিতে যারা আমরা কাজ করি তাদের মধ্যে নিজেদের মধ্যে একটা বিশাল অবিশ্বাসের জায়গা আছে। এটা আমরা যারা কাজ করি এই মিডিয়াতে, তারা আমরা প্রত্যেকেই জানি, এবং প্রত্যেককে এটা সাক্ষী দিব, এন্ডোর্সও করব, যে একটা বিশাল সংখ্যক মানুষ ফ্যাসিস্টের কি বলবো, আমি শব্দটা বলি, গুড় খেয়েছে। হ্যাঁ, তো ফ্যাসিস্টের গুড় খাওয়া মানুষগুলো আসলে, তো তাদেরকে আসলে আমি বিশ্বাস করার তো প্রশ্ন উঠে না আসলে, বিশ্বাসটা কিভাবে, তো আসলে অনেকটা এটা আমি মনে করি ইন্ডিভিজুয়াল হয়েছে একটা সময়, যে এটা কিন্তু কালেকটিভ, অনেকেই একসাথে একত্র হয়ে যায়, কিন্তু সেটা অনেক পরে। কিন্তু আমার স্পষ্ট মনে আছে যে যেদিন ঢাকা ইউনিভার্সিটিতে আক্রমণ করা হলো পুলিশ যে এবং ছাত্রলীগ স্পেশালি ছাত্রলীগ আমি বলবো, তারা যখন আক্রমণ করলো এই জঙ্গি সংগঠনটা, তখন কিন্তু আপনি দেখবেন যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে আমাদের অনেক অভিনেতা অভিনেত্রী তারা কিন্তু সংসদ ভবনের সামনে যে দাঁড়িয়েছে, আমার এখন যদি আমি নাম বলতে চাই, কয়েকজনের নাম আমার মনে করতে, তাদেরকে আমি রেসপেক্ট করতে চাই, রেসপেক্টটা দিতে চাই, যেমন ধরেন সাফা কবির, তারপরে খায়রুল বাশার, তারপরে ছিল হচ্ছে আমি দেখেছি একটা সময় আরশ খান, তারপরে দৃশ্যমাধ্যম শিল্পী সমাজের কথা বলছেন নাকি, মানে এছাড়াও অনেকে যারা আমিও ছিলাম সেখানে, 19 তারিখ, হ্যাঁ মানে 19 তারিখ ছিল, অনেকেই দাঁড়িয়েছে রাস্তায়, ইমন ভাই, তৌফিকুল ইসলাম ইমন ভাই থেকে শুরু করে অনেকেই কিন্তু দাঁড়িয়েছিল, বিক্ষুব্ধ মানে থিয়েটার কর্মীগণ। এই যে দুর্দান্ত মুভমেন্ট গুলো, এইগুলো এই ছোট ছোট জায়গাগুলো কিন্তু সাহসের সঞ্চার করেছে, এবং আমাদের এখানে আসলে তো জানেন তো, এখানে তো আসলে একটা ন্যারেটিভ তৈরি হয়ে আছে আমাদের ইন মিডিয়া কালচারাল সেক্টরে, এবং সেটা ভাঙতে কিন্তু বেশ সময় লাগবে, যে ফ্যাসিস্টের পক্ষের মানুষজন কিন্তু খুব